বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টেকপিউস আইটিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ ভালো। সেমিনারে আজকের সেমিনারে অংশগ্রহণ করার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিব এবং আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস যে বিষয়টার উপরে হতে যাচ্ছে সেটা হলো মাস্টারিং ওয়ার্ডপ্রেস এসইও। এটা অত্যন্ত ট্রেন্ডিং এবং ডিমান্ডিং বিষয় এখনকার সময়ে, এবং 2025 সাল থেকে নতুন আঙ্গিকে এসইওর বিষয়গুলো আরও চলে আসতেছে। পূর্বের যে ধ্যান ধারণা ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে 2025 সাল থেকে নতুন ধ্যান ধারণার উপর ভিত্তি করে এসইওর ট্রেন্ডিংগুলো শুরু হচ্ছে, যার ফলে এখন যারা শুরু করবেন তাদের জন্য শুরু থেকেই আপডেট হওয়াটা খুব ভালো হবে আর কি, মানে সুবিধাজনক হবে, পজিটিভ হবে। তো প্রথমে আমি আমার পরিচয়টা দেই, যদিও উপস্থাপক আমার সম্পর্কে বলেছেন। আমি সাইদুল আলম খন্দকার, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমে যুক্ত আছি, এবং সেটাই আমার ব্রেড এন্ড বাটার আপনারা বলতে পারেন। সে কারণে আমি আমার স্লোগানটা লিখেছি, এসইও ইজ মাই প্যাশন, মাই ড্রাইভ, নট মাই 9 to 5। ওকে, আমার মূল পেশা একটা আলাদা এবং তার বাইরের একটা জগৎ। আইটি আমার ভালো লাগে, এই কারণে এই জগতে এসইও নিয়ে কাজ করাটা আমার আর একটা নেশা বলতে পারেন। এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করব, কেন কিভাবে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের এসইও ট্রেন্ডসগুলো যেভাবে চেঞ্জ হচ্ছে 2025 সালের শুরু থেকে একেবারে নতুনভাবে, তাতে কি কি বিষয়গুলো ডোমিনেট করবে এবং তার আলোকে আমাদেরকে কি কিভাবে প্রিপারেশন নিতে হবে 2025 সাল থেকে অনওয়ার্ডস, মানে আগামীর পৃথিবীকে ডোমিনেট করার জন্য এসইও সেক্টরে, সেই বিষয়গুলো আমি ধাপে ধাপে বলছি। এখন 2025 থেকে যেটা নতুন মাত্রায় শুরু হতে যাচ্ছে, তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং। এই দুটো বিষয় মোটামুটি এখন ট্রেন্ডি বিষয় এবং সবাই মোটামুটি জানে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এই দুটো পুরো বিশ্বকে এখন চেঞ্জ করে দিচ্ছে, এবং সেই ক্ষেত্রে এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে এসইও যে ট্রেন্ডসগুলো আছে সেগুলো ধাপে ধাপে চেঞ্জ হচ্ছে। সুতরাং আমাদেরকে যদি একবিংশ শতাব্দী না, এটা আমাদের মানে 22nd সেঞ্চুরির জন্য যদি উপযোগী করে গড়ে তুলতে হয়, তাহলে আমাকে এসইও গুলোতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এআই এবং মেশিন লার্নিং এর আপডেট যে ফিচারগুলো আছে সে সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে, এবং এর আলোকে আমরা আমাদের কোর্সগুলো সাজিয়েছি। এরপরও এখন যেটা আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়েস অ্যান্ড ভিজুয়াল সার্চ। আগে আমরা শুধুমাত্র টেক্সট বেস সার্চের সঙ্গে পরিচিত ছিলাম, বর্তমানে ভয়েস এবং ভিজুয়াল সার্চ কিছুটা মাত্রায় গুগল শুরু করলো, যেটা 25 সাল থেকে আরো ব্যাপক মাত্রায় শুরু করবে, কারণ তাদের ডাটাবেসগুলো অত্যন্ত এনরিচ করে ফেলেছে ভয়েস এবং ভিজুয়াল সার্চের ক্ষেত্রে। ভয়েস, যেটা আমরা অলরেডি ভয়েসের মাধ্যমে ইউটিউবে ভিডিও সার্চ বা গুগলে কোনো কিছু সার্চ করে থাকি, হ্যাঁ, এটার ভিতরে অনেক এরর আছে যেগুলো তারা ওভারকাম করার চেষ্টা করেছে। এর পাশাপাশি স্থিরচিত্র, স্টিল ফটোগ্রাফি এবং ভিডিও দিয়েও সার্চ করার বিষয়গুলো চলে আসতেছে, এবং এগুলো খুব আপডেট হয়ে যাবে দ্রুতই, আশা করা যায় ইনশাল্লাহ। পরীক্ষামূলক পর্যায়ে কিছু আছে এবং কিছু দ্রুতই আপডেট হয়ে যাবে। এরপরে বিষয়টা হলো মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং। এখানে বিষয়টা আপনাদেরকে মানে এভাবে অনুধাবন করতে হবে, ডিভাইসের সাইজ কিন্তু দিনে দিনে ছোট হয়ে আসতেছে, হাতের মুঠোয় চলে আসতেছে। এই কারণে মোবাইল ডিভাইসগুলো, হ্যান্ডহেল্ড ডিভাইসগুলো যে ধরনের ফ্রিকোয়েন্টলি এখন ইউজ হচ্ছে, যেগুলো আগে ব্যবহার ওইরকম হতো না, এবং সবাই কিন্তু এখন মোবাইল ফোনের মাধ্যমে সার্ফিং করার চেষ্টা করছে। সেটা মোবাইল ফোন হতে পারে, ট্যাব হতে পারে, বা এ ধরনের কোনো আপকামিং যে ডিভাইসগুলো আছে এর মাধ্যমে কিন্তু সার্ফিংগুলো শুরু করেছে, যার ফলে এসইওটা এমনভাবে করতে হবে যেন মোবাইল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে, যেটা বিষয়টা নিয়ে আমি একটু পরেও আলোচনা করব, সেটা হলো ইইএটি, এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স, অথরিটেটিভনেস, ট্রাস্টওয়ার্দিনেস। এই বিষয়টা আমি পরে আলোচনা করব একটু। সুতরাং এটা যেহেতু এটার উপরই ভবিষ্যতের এসইওটা নির্ভর করতেছে, সুতরাং এই বিষয়টা আমি পরে একটু আলোচনা করতেছি। এরপর আছে সাস্টেনেবিলিটি অ্যান্ড এথিক্যাল এসইও। আপনি যে এসইওটা করবেন সেটা অবশ্যই সাস্টেনেবল হতে হবে,
হ্যাঁ, স্থিতিশীলতা যদি না থাকে এবং তার পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটা যদি আপগ্রেডেশন করা না যায়, তাহলে কিন্তু আপনি এসিও ওয়ার্ল্ডে টিকে থাকতে পারবেন না। আপনি যদি এসিও সার্ভিস প্রোভাইড করেন, আপনি যেরকম নিজে টিকে থাকতে পারবেন না, আপনি যাদেরকে সার্ভিস প্রোভাইড করবেন তারাও কিন্তু টিকে থাকা কঠিন হয়ে যাবে, যার ফলে তাদের ওয়েবসাইট ডেগ্রেডেশনের মধ্যে পড়তে পারে। মানে দিনকে দিন তাদের ডাউনওয়ার্ডসের পারফরমেন্স, ওয়েবসাইটের পারফরমেন্স ডাউনওয়ার্ডসের দিকে যাবে। আর আরেকটা বিষয় হলো, সবাই এথিক্যাল ওয়েটা পছন্দ করে, এথিক্যাল এসিওতে পছন্দ করে, যেটা গ্রে হ্যাট এসিও বা ব্ল্যাক হ্যাট এসিও দ্বারা সম্ভব না। গ্রে হ্যাট বা ব্ল্যাক হ্যাট এসিও দ্বারা সাময়িক ভাবে কোনো উপকার পাওয়া গেলেও লং টার্মে এগুলো পাওয়া সম্ভব না। সরি, লং টার্মে এটা পাওয়া সম্ভব না। কারণ হচ্ছে কি, আপনার বলি, এথিক্যাল এসিওটা যেমন গুগল সাপোর্ট করে বা সার্চ ইঞ্জিনগুলো সাপোর্ট করে, গ্রে হ্যাট বা ব্ল্যাক হ্যাট এসিও যদি ধরতে পারে তাহলে কিন্তু পেনাল্টি পাওয়ার সম্ভাবনা আছে, যার ফলে আপনার ওয়েবসাইট এমনও হতে পারে যে সার্চ ইঞ্জিনের ডাটাবেস থেকে ওয়েবসাইট হারিয়ে যেতে পারে। ওকে, এরপরে আসেন লোকালাইজেশন অ্যান্ড হাইপার লোকাল এসিও। এই লোকালাইজেশন এবং হাইপার লোকাল এসিও এক সময় আমরা ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ, আমেরিকার এগুলোর ক্ষেত্রে খুব বেশি অ্যাক্টিভ মনে করলেও বর্তমানে সাউথ এশিয়া এই কান্ট্রিগুলোতে এবং আফ্রিকার কান্ট্রিগুলোতে আপনার মোবাইল ফোন পেনিট্রেশন বৃদ্ধি পাওয়ার কারণে, মানে মোবাইল ফোন মানুষের সহজলভ্যতার কারণে এই লোকালাইজেশন এবং হাইপার লোকাল এসিও এই জিনিসগুলো কিন্তু এখন এশিয়া, আফ্রিকার মতো গরিব দেশগুলোতেও খুব ভালো মাত্রায় কাজ করা শুরু করেছে। সুতরাং কিভাবে লোকালাইজেশন এবং হাইপার লোকাল এসিওটা আমরা ইউজ করব, ট্রেন্ডি টপিকস, এই জিনিসগুলোও কিন্তু আমরা ধীরে ধীরে শেখার চেষ্টা করব। এর পাশাপাশি জিরো ক্লিক সার্চেরও কিন্তু কিছুটা বলা যায় যে মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। যেমন মানুষ তো আসলে কষ্ট সহিষ্ণু না, আরামেই থাকতে চায়। সুতরাং যদি জিরো ক্লিক করে যদি আমি কোনো তথ্য পেতে পারি তাহলে কতই না আরামদায়ক হতো, তাই না? তো জিরো ক্লিক সার্চের মাধ্যমে যে তথ্য প্রাপ্তি আগে ছিল সীমিত আকারে, সেগুলো কিন্তু আমাদের ব্রড সেন্সে চলে আসতেছে। জিরো ক্লিক সার্চ বিষয়টা সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে যারা উপস্থিত আছেন বর্তমানে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জিরো ক্লিক সার্চের সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে? জি না। ওকে, জিরো ক্লিক সার্চ খুব আসলে মজার একটা বিষয়। আমরা হয়তো চোখের সামনে পড়েছে, বাট এটা আমরা ওইভাবে খেয়াল করি নাই, হয় না আসলে খেয়াল করা কখনো। যেমন আপনি আজকে বলে দিলেন ওয়েদার টুডে, ঠিক আছে? ওয়েদার টুডে দেখলে আপনি যদি ঢাকা থেকে সার্চ করেন তাহলে ঢাকার একটা ওয়েদার দেখে, টেম্পারেচার কত, হ্যাঁ, টেম্পারেচার কত, এটা কিন্তু সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ক্রোমে সার্চ যদি দেন, গুগলে সার্চ যদি দেন, তাহলে কিন্তু ওখানে একটা টেম্পারেচার চলে আসে। তারপরে সব অন্যান্য ওয়েবসাইট আসে, তাই না? তো দেখেন, আপনি কিন্তু এই সার্চটা দেওয়ার পরে একটা আপনার এটা চলে আসলো, যেটা টেম্পারেচারটা সে কিন্তু ডাইরেক্ট শো করতেছে আপনাকে, কিন্তু কোনো ওয়েবসাইটে ক্লিক না করেই কিন্তু আপনি তথ্যটা পেয়ে যাচ্ছেন। তো আপনি এসিওর ধরনটাও এইভাবে চলে আসবে যে আপনি কিছু কিছু ইনফরমেশন আপনার ওয়েবসাইট থেকে এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যেটা জিরো ক্লিক সার্চের মধ্যে পড়বে। এতে হবে কি, আপনার ওয়েবসাইটের প্রতি মানুষজনের আকৃষ্টতা আরো বাড়বে। ঠিক আছে, এই তথ্যগুলো আমরা দেখবো ইনশাল্লাহ, এই পর্যায়ক্রমিক ভাবে দেখবো। আমরা আমাদের কোর্সের ভিতরে দেখবো কিভাবে জিনিসগুলো আমরা অ্যাডপ্ট করতে পারি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে, ইউজার এক্সপিরিয়েন্স, ইউএক্স যেটাকে আমরা বলি। আপনার এসইও ওয়েবসাইটে এসইও করার মূল যেটা বর্তমান হলো, সেটাই হচ্ছে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার হতে হবে। বেটার না, বেস্ট হতে হবে, বেস্ট কোয়ালিটির ইউজার এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রথম যেমন কথায় আছে, যেমন প্রথমে দর্শন ভারী, তারপরে গুণ বিচারী। আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা যদি সুন্দর না হয়, এসইও ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু যারা অডিয়েন্স আছে তারা আসবে না, তারা ক্লিক করবে না, তারা দেখতেও চাবে না। ঠিক আছে, তো সুতরাং ইউজার ফ্রেন্ডলি মানে ইউজার এক্সপিরিয়েন্স যদি আপনি খুব ভালো দিতে পারেন, তাহলে আপনার অডিয়েন্স বাড়বে, ভিজিটর বাড়বে। ঠিক আছে, যার ফলে আপনার যে পারপাস আছে সেটা সার্ভ করবে। তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে আরেকটা কম্পিটিটিভ টার্মস চলে আসছে, এসইও পারফরমেন্স মার্কেটিং কম্পোনেন্টস ইন 2025। এখন আপনি এসইও পারফরমেন্স মার্কেটিং বিষয়টা কিন্তু
মারাত্মকভাবে এখন পরিগণিত হচ্ছে। দেখেন যে কম্পোনেন্টসগুলোর কারণে এসইও ফিল্ডটা 2025 থেকে পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার ভিতরে প্রথমটা হচ্ছে গোল ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি। আপনার আসলে ওয়েবসাইটটা কেন বানাইছেন, হ্যাঁ কি স্যার, এটা কি সার্ভিস বেস নাকি প্রোডাক্ট সেলিং বেস, মানে ই কমার্স বেস ওয়েবসাইট নাকি সার্ভিস বেস ওয়েবসাইট নাকি আপনি ইনফরমেশন প্রোভাইড করবেন সে ধরনের ওয়েবসাইট, এই গোলটা আপনাকে ফার্স্ট ফিক্স করতে হবে এবং সেখান থেকে আপনি আউটকাম হিসেবে কি চান, হ্যাঁ কি ধরনের ফিডব্যাক চান, সেইটা হচ্ছে গোল ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি আপনাকে ফলো করে করতে হবে। ডেটা ড্রিভেন অপটিমাইজেশন, আপনার ওয়েবসাইটে কত ভিজিটর আসতেছে, তাদের কোন দেশ থেকে কত ভিজিটর আসতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হবে। হ্যাঁ, আপনি হয়তো একটা ই কমার্স ওয়েবসাইট আছে যেটা আপনার ইউএসএ বেস, আপনার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সার্ফিং হচ্ছে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে, তো আপনার মেইন টার্গেট হচ্ছে ইউএসএ ফ্লোরিডা রাজ্য। হ্যাঁ, ফ্লোরিডার রাজ্য যদি আপনার টার্গেট থাকে তাহলে তো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে আপনার ক্লায়েন্ট যে লাভ নেই। এখন আপনি এসইও স্ট্র্যাটেজি এইভাবে সাজাবেন, প্লাস এটি এসইওর ব্যাকগ্রাউন্ড এইভাবে সাজাবেন যেটা টেকনিক্যাল এসইও বলা হয়, যার ফলে আপনি কিন্তু মেজার করতে পারবেন যে আপনার টার্গেটেড ক্লায়েন্ট বা ভিজিটরগুলো কোথা থেকে আসতেছে। হ্যাঁ, তারপর টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ, যেটা ওল্ড ট্রেন্ডি, ওল্ড এবং খুব সিগনিফিকেন্ট। আগে কিওয়ার্ড বেস আপনার এসইও গুলো হতো, যেটা এখন চেঞ্জ হয়ে কন্টেন্ট বেস হয়ে গিয়েছে। সেটা আমরা এই ধরনের কোর্স, এই কোর্সটাতে আমরা কভার করার চেষ্টা করব। হাই কোয়ালিটি এজ এ কন্টেন্ট ক্রিয়েশন, হ্যাঁ, যেটা আগে ছিল কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে সেটাকে আমরা সিগনিফিকেন্ট মনে করতাম, সার্চ ইঞ্জিন সিগনিফিকেন্ট মনে করতো। এখন কিন্তু সার্চ ইঞ্জিনগুলো গুরুত্ব দিচ্ছে হচ্ছে কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েশনের উপরে। এরপর টেকনিক্যাল এসইও এনহ্যান্সমেন্টস এর বিষয়গুলো আমরা আমাদের কোর্সে কভার করব। কনভার্সন রেট অপটিমাইজেশন, এটা আপনার সবচেয়ে বেশি ই কমার্স ওয়েবসাইটগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ আর কি। প্রোডাক্ট এসইও করতে হয়, হ্যাঁ, স্কিমে এসইও করতে হয়, এই জিনিসগুলোর বিষয় আছে। লিঙ্ক বিল্ডিং অ্যান্ড অথরিটি গ্রোথ এর বিষয় আছে এবং পারফরমেন্স মেজার অ্যান্ড রিপোর্টিং করতে হয়। দিন শেষে আপনি সার্ভিস প্রোভাইডার হলে আপনার ক্লায়েন্টকে আপনাকে পারফরমেন্স দিতে হবে। যতই এসইও করেন আর যতই অ্যাডস চালান, আপনার দিন শেষে যদি তার সেলস খারাপ আসে, ক্লায়েন্টের মাথা কিন্তু খারাপ হয়ে যাবে। সুতরাং এই বিষয়টার প্রতিও আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এখন আমরা আসি এই কোর্সের কি বেনিফিশিয়ারি কারা হবে, কারা এই কোর্স থেকে সবচেয়ে বেশি লাভ হবে। বিগিনার্স ইন এসইও, যারা একেবারে নতুন নোভিস, হয়তো বা সাধারণ কিছু জ্ঞান আছে এসব সম্পর্কে অথবা কিছুই নেই, তারাও আমাদের এই কোর্সে জয়েন করতে পারবে। ব্লগার্স যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটার্স যারা আছে, এরাও আমাদের এই কোর্সে জয়েন করতে পারবে। হ্যাঁ, কারণ তাদেরও এসইওর প্রয়োজন হয়। সবচেয়ে বেশি উপকারভোগী হবে আমাদের দেশে স্মল বিজনেস ওনার্স যারা আছে। এখন কিন্তু এক সময় ছিল ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে সেখানে বিজনেস করা হতো, এখন কিন্তু সেটি ট্রেন্ডে চেঞ্জ চলে আসছে অলরেডি বাংলাদেশে। এখন তারাও কিন্তু অন্তত সিঙ্গেল পেজ ওয়েবসাইট হলেও তারা কিন্তু ওয়েবসাইট নিচ্ছে আর কি। হ্যাঁ, এবং এটাকে মাল্টিপেজ ই কমার্স ওয়েবসাইটে কনভার্ট করতেছে। এই যে বিজনেস ওনার যারা আছে, তাদের মূল্যবান সময়, মূল্যবান অর্থ ব্যয় করে যে ওয়েবসাইটগুলো তৈরি করতেছে, এই ওয়েবসাইটগুলো তৈরি করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বুঝতে পারতেছে না যে আসলে সেগুলো এসইও ফ্রেন্ডলি কিনা। আর এসইও ফ্রেন্ডলি না হলে কিন্তু সার্চ ইঞ্জিন সেগুলোকে অ্যাক্সেস দিবে না। সুতরাং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতেও কিন্তু ঘাপলা থেকে যাচ্ছে। এই স্মল বিজনেস ওনারদের ক্ষেত্রেও কিন্তু এসইও শেখাটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মার্কেটিং প্রফেশনালস যারা আছে তাদের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সার্স এবং ডিজিটাল মার্কেটার্স যারা আছে, তাদের জন্য তো এটা ব্রেড অ্যান্ড বাটার, মানে রুটি রুজির একটা খাত আর কি। তারা এগুলো শিখে তাদের স্কিল ডেভেলপ করে তারা ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করে সেখান থেকে তারা অর্থ উপার্জন করতে পারবে। এর পাশাপাশি যারা সিএমএস ওয়েবসাইট ডেভেলপার্স আছে, সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হতে পারে ওয়ার্ডপ্রেস, এটা হতে পারে জুমলা, এটা হতে পারে শপিফাই, এটা হতে পারে উইক্স, এটা হতে পারে স্কোয়ার স্পেস, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, যারা যে ধরনের ডেভেলপার আছে এবং র কোড রিলেটেড যে ফ্রেমওয়ার্ক, যেমন লারাভেল আছে, হ্যাঁ, তারপরে আপনার কোড ইগনিটর, যেগুলো পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো ইউজ করে ওয়েবসাইটগুলো ডেভেলপ করা হয়, তারা যারা আছে তারাও কিন্তু এই ধরনের এই কোর্সটা থেকে উপকৃত হবে। এখন হয়তো বলতে পারেন যে ভাই আপনার শেখাচ্ছেন মাস্টারিং ওয়ার্ডপ্রেস এসইও, কিন্তু বলতেছেন যে অন্যান্য প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হবে। আসলে ভাই এসইও ট্রেন্ডগুলো কিন্তু সব একই ধরনের। আপনার স্থানকাল পাত্রভেদে আপনার সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন, টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে যারা শিখবে তাদের ব্যাপার, লার্নার্সদের ব্যাপার।
এরপর হচ্ছে ই কমার্স স্টোর ওনার্স যারা আছেন, হ্যাঁ আমি যেটা বললাম যে স্মল বা মিডিয়াম বা লার্জ স্কেলের যারা স্টোর ওনার আছে তাদের জন্য, লার্জ স্কেলের যারা, তাদের জন্য একটা পজিটিভ বিষয় হলো তাদের কিন্তু আলাদা ডেডিকেটেড আইটি টিম থাকে। হ্যাঁ, সেখানে তারা কিন্তু এসইও এক্সপার্ট যারা আছে তাদের কিন্তু হায়ার করে রাখে, যেটা মিডিয়াম স্কেল বা স্মল স্কেলের ক্ষেত্রে অনেক কষ্টসাধ্য। মিডিয়াম স্কেলের ক্ষেত্রে কষ্টসাধ্য, এবং স্মল স্কেলের বিজনেস যারা করে তাদের তো এটা চিন্তাই করা যায় না যে তারা এই ধরনের এসইও এক্সপার্ট নিয়ে তারা এই ধরনের কোর্স মানে সরি এই ধরনের বিজনেসের কন্টিনিউ করবে আর কি। কারণ সুতরাং তারা কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে আপনার এসইও এক্সপার্ট খোঁজে। এবং আরেকটা বিষয় বলি ভাই, এখন যারা বিজনেস করতে আসতেছে তাদের যদি ন্যূনতম আইটিএস নলেজ না থাকে তাদের কিন্তু সাস্টেন করা খুব কঠিন হয়ে যাবে। আপনি একজন এসইও এক্সপার্টকে হায়ার করলেন, কিন্তু আপনি জানেন না যে এসইওটা কি, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে ন্যূনতম কনসেপ্ট মাথায় রাখতে হবে। সুতরাং স্মল বিজনেস বলেন, মিডিয়াম বিজনেস বলেন, বা লার্জ স্কেল যারা ই কমার্স বিজনেস ওনার আছেন, বা ওই ধরনের অফিসে যারা যুক্ত আছেন, সার্ভিস হোল্ড করেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কোর্সটা খুব উপযোগী হবে। কারণ তারা কি ধরনের ওয়েবসাইটটা ডেভেলপ যাদের কাছ থেকে করে নিচ্ছেন তাদেরকেও তো ধরার বিষয় আছে যে ভাই আমি খালি বলে দিলাম যে আমার ওয়েবসাইটটা তৈরি করে দাও, সে ভিতরে কোনো ভুলভ্রান্তি করে রাখলো কিনা, সে এসইও ফ্রেন্ডলি হলো কিনা, সেই বিষয়গুলো কিন্তু জাজ করে নেওয়ার বিষয় আছে। কারণ আপনি টাকা খরচ করছেন অথচ আপনার ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে না, যার ফলে আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন না ভবিষ্যতে। কারণ সার্চ ইঞ্জিন আপনাকে কখনোই উপরের দিকে, সিরিয়ালের উপরের দিকে নিয়ে যাবে না। সুতরাং আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে বেশি যে বিষয়টা, আমরা যে কারণে কোর্সটা লঞ্চ করতেছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওনার, যারা ওয়েবসাইট ওনার আছে তাদের যত, এটা আসলে কি বলা যায়, একটা হটকেক আর কি, হটকেক হতে যাচ্ছে ইনশাল্লাহ এই কোর্সটা। এরপরে আসেন কোর্স কন্টেন্টস রেশিও। আমরা আসলে কোর্সটা কিভাবে পরিচালনা করব। হ্যাঁ, এটাকে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে নিয়ে আসছি। এখানে আমার থিওরি পার্ট আছে, প্র্যাকটিক্যাল পার্ট আছে, কোশ্চেন অ্যান্ড আনসার সেশন আছে, এরপরে একটা ছোটখাটো পরীক্ষা নিব। হ্যাঁ, ছোটখাটো পরীক্ষা মানে আসলে আমরা কতটুকু শিখতে পারলাম সেটা জাজ করার জন্য। এই পরীক্ষা দ্বারা আপনার এমন কিছু ভয় পাওয়ার কিছু নাই যে এটাকে মারাত্মক লেভেলের ভয় পাওয়ার কিছু। আসলে আমরা শেখার জন্য নিজেরাই টেস্ট করবো আর কি, যে আমরা কতটুকু শিখতে পারলাম। তো থিওরিটিক্যাল পার্টে এই কোর্সের ভিতরে আছে 51%, যেটা হিউজ পরিমাণ। কারণ আমাকে কোনো কিছু জানতে হলে, টেকনিকটা অ্যাপ্লাই করতে হলে, সেটা আমাকে একেবারে টপ টু বটম শিখতে হবে। হ্যাঁ, এরপরে আছে প্র্যাকটিক্যাল আছে 14%, বলতে পারেন যে এত কম, আমি আরো বিষয়টা বলতেছি। এরপর কোশ্চেন আনসার সেশন আছে 32% সময়, এবং এক্সামটা হবে 3%। এই এক্সামটা আমরা পরবর্তীতে অ্যানাউন্স করে দেবো আর কি। এখন আসেন, আপনি থিওরিটিক্যালি যদি নলেজ আপনার ক্লিয়ার না থাকে তাহলে আপনি প্র্যাকটিক্যালি কি বা করবেন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ লেবার অ্যান্ড এ স্কিল্ড ইঞ্জিনিয়ার। একজন স্কিল ইঞ্জিনিয়ার কিন্তু সে লেবারের মতো কাজ করতে পারবে, এবং সে ইঞ্জিনিয়ার মতো থিঙ্ক করতে পারবে, কারণ তার থিওরিটিক্যালি ভালো নলেজ আছে, এবং ওই বিষয়ের উপরও যেমন তাত্ত্বিক দক্ষতা আছে তেমন প্র্যাকটিক্যাল দক্ষতাও আছে। কিন্তু একজন লেবারের ক্ষেত্রে ও কিন্তু যা শিখছে দেখে দেখে শিখছে, ওর কিন্তু তাত্ত্বিক দক্ষতা অতটুকু নাই। সুতরাং ও কিন্তু অত উইক পয়েন্ট বা ভালো পয়েন্ট ধরে ধরে কোনো জিনিসকে ডেভেলপ করতে, এটা তার পক্ষে কিন্তু খুবই কঠিন হবে। আর ওই যারা একজন লেবার যদি তার তাত্ত্বিক জ্ঞান বা থিওরিটিক্যাল নলেজ যেহেতু না সেরকম থাকে না, তার ফলে সে যদি গ্র্যাজুয়ালি স্কিল গ্রো করতে চায়, তাহলে সে কিন্তু প্রতিবন্ধকতার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে, যেটা থিওরিটিক্যালি যারা শার্প বা থিওরিটিক্যালি যারা এনরিচ তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হেল্পফুল হবে আর কি, প্র্যাকটিক্যালি কাজ করে যাওয়াটা। হ্যাঁ, আর থিওরিটিক্যালি যদি আপনি শার্প না হন তাহলে আপনি কোশ্চেন অ্যারাইজই বা করবে কোথা থেকে, আর আপনি অ্যান্সারই বা পাবেন কিসের উপর ভিত্তি করে। এই কারণে থিওরিটিক্যাল পার্ট আমরা 51% রেখেছি, প্র্যাকটিক্যাল 14% রেখেছি, কোশ্চেন অ্যান্সার সেশন 32% রেখেছি, এক্সাম 3% রেখেছি। কোশ্চেন অ্যান্ড আনসার সেশনটা এত হিউজ পরিমাণ রাখার আরেকটা কারণ আছে, আপনাকে প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের উত্তরটা জানতে হবে। এটাতে আপনার দুদিক থেকে লাভ হবে। একটা হলো, আপনি যদি প্রশ্ন আমাদেরকে করেন তাহলে আমরা উত্তর দিব, আপনার নলেজ এনরিচ করবে, এবং আমাদের সাথে কনভারসেশনের পরিপ্রেক্ষিতে আপনার ভিতরে যে জড়তা আছে সেটা কাটিয়ে উঠতে সক্ষম আপনারা হবেন। এবং আরেকটা লাভ হবে, সেটা হলো আপনার ক্লায়েন্টের সঙ্গে যখন কথা বলতে যাবেন, বা আপনার অন্যান্য যদি আপনার বিজনেস থাকে, তাহলে যারা মানে ওয়েবসাইট ডেভেলপার আছে তাদের সঙ্গে যখন কথা বলতে যাবেন, তখন আপনার টেকনিক্যাল ইস্যু, প্র্যাকটিক্যাল ইস্যু,
থিওরিটিক্যাল ইস্যু, এই জিনিসগুলো যেমন যত দ্রুত শার্পলি আপনি যতটা হ্যান্ডেল করতে পারবেন, যদি আপনার কোশ্চেন আর আনসার সেশনে আপনার যদি পারফরমেন্স অতটা ভালো না থাকে, তাহলে কিন্তু এটা করা খুব একটু টাফ হবে। সুতরাং আমরা সেই ধরনের স্কিল ডেভেলপ করার চেষ্টা করব, যে আসলে কোন কোশ্চেনটা করা উচিত, কিভাবে করা উচিত, এই বিষয়গুলোও কিন্তু আমরা এর ভিতরে নিয়ে আসবো। এরপরে যে ছোট একটা এক্সাম নিব, এটা এক্সাম কেন নিব সেটাও আমরা পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। এর আগে আমি একটা স্লাইডে বলেছিলাম EEAT স্ট্র্যাটেজিস আসলে কি। হ্যাঁ, তো সেটা কেন আপনার ডোমিনেট করতে যাচ্ছে 2025 সাল পর্যন্ত। এখন দেখি আমরা কিভাবে। এখানে ফার্স্ট ইজ ফর এক্সপিরিয়েন্স, কন্টেন্ট ক্রিয়েশন। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে, তাহলে আপনি একটা ভালো কন্টেন্ট ইজিলি তৈরি করতে পারবেন। যদি না থাকে, তাহলে তো আপনাকে তৈরি করতে হবে, ওইভাবে তৈরি করতে হবে। যেমন আপনি যদি একজন ওয়েবসাইট ডেভেলপারকে হায়ার করেন আপনার বিজনেসের জন্য, তাকে যদি আপনি কন্টেন্ট যদি ঠিকমতো প্রোভাইড করতে না পারেন, সে তাহলে কি বানাই দেবে আপনাকে? কিছুই বানাই দিতে পারবে না। সুতরাং একসময় হবে কি, আপনি ডেভেলপারকে দোষ দেবেন, ডেভেলপার আপনাকে দোষ দেবে। মাঝখান থেকে সময় এবং অর্থ আপনার কিন্তু লস হয়েছে। ডেভেলপার কিন্তু টাকা ছাড়বে না, টাকা আপনার কাছ থেকে ঠিকই নিয়ে নেবে। সুতরাং এই বিষয়গুলো, কন্টেন্ট ক্রিয়েশনটা কিভাবে করতে হয়, সেই ক্ষেত্রে আমরা একটু গুরুত্ব দিব আর কি, যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে আসছে ফর এক্সপার্টিস। হ্যাঁ, স্পেসিফিক সাবজেক্টের উপর আপনি এক্সপার্টিস থাকতে হবে। ধরেন ফর এক্সাম্পল, আপনি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তৈরি করে নিয়েছেন। হ্যাঁ, যেমন আপনি কার ওয়াশ বা এই ধরনের হোম ক্লিনিং সার্ভিস টাইপের ওয়েবসাইট তৈরি করে নিয়েছেন। তো আপনি এই ধরনের বিজনেস প্রোভাইড করেন, তো তাহলে আপনার ওয়েবসাইটটা ওই স্পেসিফিক সাবজেক্টের উপর আপনার কিভাবে দক্ষতাটা আসবে, সেই বিষয়টা আপনার এর ভিতরে চলে আসবে, ক্লিয়ার চলে আসবে। কোর্সের ভিতর থেকে আপনি জানতে পারবেন। এরপর সে ফর অথরিটেটিভনেস। ঠিক আছে, আপনি ক্রেডিবিলিটি অফ কন্টেন্টস এন্ড অথর। শুধুমাত্র কন্টেন্টের ক্রেডিবল হলেই হবে না, আপনার অথরও কিন্তু ক্রেডিবল হতে হবে। যে কন্টেন্টটা ক্রিয়েট করতেছে তার ভিতরে যদি ক্রেডিবিলিটি না থাকে বা ক্রিয়েটিভিটিও এরকম ভালো মাত্রায় না থাকে, সে তার কাছ থেকে কিন্তু এরকম অথরিটেটিভনেস আশা করা খুব টাফ। সুতরাং আপনাকে ক্রেডিবল এবং ক্রিয়েটিভ যে বিষয়গুলো আছে, এই ধরনের স্কিল ডেভেলপ করতে যে ধরনের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত, সেই বিষয়গুলো আমাদের এই কোর্সের ভিতরে চলে আসছে আর কি। ইনশাল্লাহ আপনারা যারা এতে যুক্ত হবেন তারা ইনশাল্লাহ শিখতে পারবেন। এরপরে ব্যাকলিংসের বিষয় আছে, সোশ্যাল প্রুফসের বিষয় আছে। ব্যাকলিংস, সোশ্যাল প্রুফস, এগুলো অপ্রেজিসিওর বিষয়, এগুলো আমাদের এই কোর্সের ভিতরে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে ফর ট্রাস্ট ওর্দিনেস। আপনি যে ওয়েবসাইটটা যেখানে হোস্টিং এ যেখানে আপনি পার্ক করতেছেন, হ্যাঁ, ওই পার্কিং এর ক্ষেত্রে আপনার ওই হোস্টিংটা আপনার মানে হচ্ছে কিনা, কি বলা যায়, সিকিউর কিনা, সেই বিষয়টা আপনাকে রাখতে হবে। হ্যাঁ, আর আপনি যে বিষয় নিয়ে বা প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে আপনার জন্য মানে ওয়েবসাইটটা ডেভেলপ করার চেষ্টা করতেছেন, সেই সোর্সটা রিলায়েবল কিনা বা ট্রান্সপারেন্ট, আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেই ট্রান্সপারেন্ট কিনা, এই বিষয়গুলো কেমনে কিভাবে কি করবেন, এই বিষয়গুলো আমাদের এই কোর্সের ভিতরে ইনশাল্লাহ কভার করা হবে। এবার আসেন আমরা কোর্সটা কিভাবে সাজিয়েছি এইটার বিষয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, কোর্স টাইটেলটা হচ্ছে মাস্টারিং ওয়ার্ডপ্রেস এসইও। আপনারা তো ইতিমধ্যে সেগুলো সম্পর্কে জানতে পেরেছেন। টোটাল আমাদের ক্লাস, থিওরিটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস যেটাই বলেন এখানে, টোটাল হবে 12টা। ক্লাস ডিউরেশন, টিউটোরিয়াল সেশন আমি ধরে নিয়েছি 1 ঘন্টা করে হবে। যদি প্রয়োজন হয় আমরা এই সময়টা বাড়িয়ে দেব। এরপর কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন, এটা প্লাস মাইনাস 30 মিনিটস। এটা 30 মিনিটও লাগতে পারে, কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, এটা গ্র্যাজুয়ালি কম বেশি হবে। এবং ক্লাস ডেজ, কি বারে ক্লাস হবে, এটা হচ্ছে শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার, স্যাটারডে, মানডে এবং থার্সডে। ঠিক আছে, ক্লাস টাইম 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা যেটা বলেছিলাম, 1 ঘন্টা টিউটোরিয়াল সেশন এবং 30 মিনিটস হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন। এরপরে এক্সামিনেশন যেটা বলেছিলাম আর কি, যেটা এমসিকিউ টাইপের হবে, এটা হচ্ছে 30 মিনিটের একটা এক্সামিনেশন হবে। সুতরাং টোটাল ক্লাস ডিউরেশন আমরা বলতে পারি 18 ঘন্টা 30 মিনিট, 18 আওয়ার্স অ্যান্ড 30 মিনিটস। এর ভিতরে হচ্ছে 12 আওয়ার্স হচ্ছে আমাদের টিউটোরিয়াল সেশনস, 6 আওয়ার হচ্ছে আমাদের কোশ্চেন আনসার সেশনস, অ্যান্ড 30 মিনিটস হচ্ছে এমসিকিউ বা পরীক্ষার সেশন আর কি। টোটাল কোর্স ডিউরেশন 1 মান্থ। এবং লার্নিং টুলস, আমাকে কোর্সটা করতে গেলে কি কি ধরনের টুলস আমাদের
কাছে থাকতে হবে, সেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখেছে এবং এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আপনাকে নোটবুক রাখতে হবে, হাতের কাছে একটা খাতা কলম রাখতে হবে অবশ্যই। নোটবুক বলতে ওই আমি কোনো ল্যাপটপ বা ইয়ের কথা বলতেছি না আলাদা করে, এটা আপনার স্পেসিফিক খাতা কলম রাখতে হবে। আপনি যে টপিকটা আলোচনা হচ্ছে বা যে জিনিসটা আপনার ইম্পর্টেন্ট মনে করতেছেন নোট রাখার জন্য, সেই বিষয়গুলো হুবহু নোট রাখবেন। হ্যাঁ, এরপরে আপনার অবশ্যই এই কোর্সটা করতে গেলে ল্যাপটপ এবং পিসি থাকতে হবে। হ্যাঁ, অনেকে আছে যে ভাই আমার মোবাইল দিয়ে হবে কিনা। ভাই মোবাইল দিয়ে আসলে আউটসোর্সিং হয় না, আউটসোর্সিং এর কাজগুলো হয় না ভাই, বাস্তব কথা এটা বাস্তবতা আপনাকে মানতে হবে। আপনি হয়তো ক্লাস করতে পারবেন মোবাইল ফোন দিয়ে, ক্লাসগুলো দেখতে পারবেন বা ক্লাসের যে রেকর্ডিং ভিডিওগুলো ইনশাল্লাহ প্রোভাইড করা হবে সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন, কিন্তু আপনি ক্লাস করতে পারবেন না। ঠিক আছে, ক্লাস করতে গেলে আপনার সমস্যা হবে। সুতরাং আপনার নোটবুক থাকতে হবে, ল্যাপটপ বা পিসি থাকতে হবে। মোবাইল ফোনে আসলে অতটা আপনারা লাভ পাবেন না। এবার কোর্স মডিউলগুলোতে আসি, আসলে আমরা কি কি শিখবো 12 দিনের 12টা ক্লাসে আমরা কি কি শিখবো। প্রথমে আসছে ইন্ট্রোডাকশন, ক্লাস 1-এ আমরা শিখবো ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস এসইও বেসিক। এই এসইও বেসিক গুলোতে আমরা কি কি বিষয়গুলো শিখবো, আসলে এসইও ডেফিনেশন এন্ড টাইপস, বিভিন্ন ধরনের এসইও টেকনিক সম্পর্কে আমরা জানতে পারবো, এসইও এবং সেগুলোর ইম্পর্টেন্স, গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, এবং ওয়ার্ডপ্রেস সাইটের এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার কিভাবে করতে হয় এবং কেন এসইও ফ্রেন্ডলি, ওয়ার্ডপ্রেসকে এসইও ফ্রেন্ডলি বলা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কি এসইও টার্মিনোলজি গুলো নিয়ে আলোচনা করব, আসলে কি কি টার্মিনোলজি থাকতে পারে। এসইও মার্কেট প্লেস যেগুলো আছে সেসব সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখন মার্কেট প্লেস মানে কাজ তো করতে হবে ভাই, তাই না? এখন এটা মার্কেট প্লেস সম্পর্কে আসলে এসইওর জন্য স্পেসিফিক কোন মার্কেট প্লেস গুলো খুব গুরুত্বপূর্ণ বা কাজ করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটু ধারণা নিব। হ্যাঁ, এরপরে আমরা কিছু জিনিস আছে, যেমন এখানে দেখেন লাস্ট যে বিষয়টা লেখা আছে ভাইভা কোশ্চেন্স, ক্লায়েন্ট কনভারসেশন, ইম্পর্টেন্ট টপিকস। এই ভাইভা কোশ্চেন কিন্তু ওই যে এমসিকিউ যে পরীক্ষা নেব সেটা না, এটা আসলে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে এসইও এক্সপার্ট হিসেবে চাকরি করতে যান বা কাজ করতে যান, সেখানে যে ভাইভা সেশনটা হবে, হ্যাঁ, তারা আপনার যে ভাইভা পরীক্ষাটা নেবে সেই পরীক্ষাতে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এই ধরনের ডকুমেন্টস আমাদের কাছে আছে। যারা এই কোর্সে জয়েন করবেন তাদেরকে ইনশাল্লাহ আমরা এটা ফ্রিতে প্রোভাইড করব। এবং ক্লায়েন্টের সাথে কনভারসেশনের ক্ষেত্রে কি কি ধরনের ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেই ধরনের আমরা মাস্টার ডকুমেন্ট কিছু প্রোভাইড করব। এখন হয়তো বলতে পারেন যে ভাই ক্লায়েন্ট কখন কি বলবে, এটা তো ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশনের সময় গঠিত, কিন্তু কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলোর বিষয়ে আপনাকে আফোর্ড করবেন আপনার সম্পর্কে ক্লায়েন্টকে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। এবং কমিউনিকেশন বিষয়টার জন্য আলাদা স্কিল ডেভেলপ করতে হয়, সেই জন্য আসলে কিভাবে কি করলে ভালো হবে সেই ধরনের একটা গাইডলাইন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। এরপর ক্লাস 2 মানে সেকেন্ড ডেতে আমরা কি শিখবো, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইনস এন্ড টুলস সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। সেই বিষয়গুলোতে ওভারভিউ অন এসইও টুলস এন্ড প্লাগইন এবং মোস্ট ইউজ প্লাগইন এন্ড টুলস ইন দিস কোর্স। এই কোর্সগুলোতে আমরা আসলে কোন কোন টুলসগুলো ইউজ করবো বা প্লাগইনসগুলো ইউজ করবো সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাই দেবো আর কি। এর পাশাপাশি আপনার কিভাবে প্লাগইন ইনস্টল কিভাবে করতে হয় বা এসইও টুলস যেগুলো আছে ফ্রি এসইও টুলস, যেমন গুগল সার্চ কনসোল, এসইএম রাশ, এএইচরেফ, এগুলোর ফ্রি ভার্সন বা পেইড ভার্সন যেগুলোর আছে সেগুলো কিভাবে ইউজ করব ফ্রিতে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। হ্যাঁ, আসলে আমাদের পেইড ভার্সনের প্রথমেই দরকার নেই, কারণ আমরা লার্নিং ফেজে আমরা ফ্রি ভার্সনটাই আমরা এমফেসাইজ দিব। শেখার পরে প্রয়োজন বোধে তখন আমরা পেইড ভার্সন কিনে নেবো আর কি, এবং কোথা থেকে কিনবো সেই ধরনের একটা ধারণাও দিয়ে দেবো। এটা তারপরেও আপনার বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান এরকম আছে, কিছু কিছু প্রতিষ্ঠানের ধারণা দেবো, তারপর আপনারা ইচ্ছা করলে অন্যান্য প্রতিষ্ঠান থেকে সার্চ করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবং অ্যাসাইনমেন্ট 1 অ্যান্ড ডিসকাশন অন প্রবলেমস অফ প্রিভিয়াস ক্লাস, আগের ক্লাসে মানে যেটা আমরা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো শুনলাম সেইগুলো ক্লাসের যে কোশ্চেনগুলো আছে, যেটা আমরা বলছিলাম 30 মিনিটস আনসার অ্যান্ড কোশ্চেন অ্যান্ড আনসার সেশন, সেটাতে আমরা 30 মিনিটের এই প্রশ্নগুলো করবো আর কি, যে গত ক্লাসে কি প্রবলেম ছিল বা এই ক্লাসে আপনি কি বিষয়গুলো বুঝতে পারেন নাই, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কোশ্চেন আনসার সেশন থাকবে ওই 1 ঘন্টা ক্লাসের পরে। এবং আমরা এখানে অ্যাসাইনমেন্ট যেটা
ওয়ান মানে ফার্স্ট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা আমরা সেকেন্ড ক্লাসে ওভারভিউ করব, এইভাবে কন্টিনিউ করতে থাকবে। এখন হয়তো বলবেন যে অ্যাসাইনমেন্ট কি, আসলে আপনারা শুধু ক্লাস দেখলেই হবে না, সেগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো নিয়ে রিসার্চ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি আরো পরে বিস্তারিত বলতেছি। এটা গেল সেকেন্ড ক্লাস এর ওভারভিউ। এবার আসেন থার্ড ক্লাসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের উপরে যে বিষয়গুলো, সেগুলো হতে পারে কিওয়ার্ডস, ম্যাথ টাইপস, টুলস টাইপস, মানে কি কি ধরনের টুলস ইউজ করব আমরা কিওয়ার্ড মানে সার্চিং এর ক্ষেত্রে, টপ ইন্টেন্টস যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই ইন্টেন্স ওয়াইজ অ্যাপ্লিকেশন বাই কিওয়ার্ডস, পাওয়ার ওয়ার্ডস, এই বিষয়গুলোকে আমরা খুব ডিপলি আলোচনা করার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব এবং আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আসলে কিওয়ার্ডের কিভাবে কোন রিপোর্ট ফরম্যাট গুলো ইউজ করে আমি আমাদের জন্য চুজেবল মানে যে বেনিফিশিয়ারি যে কিওয়ার্ডগুলো সেগুলো কিভাবে সিলেক্ট করব সেই বিষয়গুলো আসবে। প্লেসমেন্ট, এবং যে সিলেক্টগুলো করলাম সেই প্লেসমেন্ট অফ কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো কোথায় কিভাবে ফিট করব, তাই না? এখন আমার টাইটেলে কিভাবে ফিট করব, ডেসক্রিপশনে বা অন্যান্য জায়গাতে কিভাবে ফিট করব। আমি হয়তো ভালো ভালো কিওয়ার্ড নিয়ে আসলাম কিন্তু জায়গা মতো আমি অ্যাপ্লাই করতে পারলাম না, তার মানে তো এটা গুড এসইও হলো না। সুতরাং সেই বিষয়গুলো আমরা টেকনিকগুলো আমরা শেখার চেষ্টা করব এবং কোথায় কত পার্সেন্ট কিওয়ার্ড ইউজ করব। এর ভিতরে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। এটা কিন্তু মারাত্মক বিষয়। অনেক এসইও কোর্স আছে বাংলাদেশে যারা কিন্তু যেগুলোতে কিন্তু এই কিওয়ার্ড গ্যাপ বিষয়টা, আর একটা বিষয় আছে কন্টেন্ট গ্যাপ, এই দুইটা বিষয় মারাত্মক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো আসলে মাথাতেই নিয়ে আসে না, বলেও না, বা কি করাবে না করাবে এগুলো বলেও না। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আসছে হচ্ছে চতুর্থ ক্লাস, যেটা ক্লাস নাম্বার 4, এসইও অডিট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস। একটা ওয়েবসাইটের এসইও অডিট কিভাবে করতে হয় এটা আমরা একেবারে হাতে কলমে শিখব, এবং সেই এসইও অডিটের ক্ষেত্রে কোন পয়েন্টটা কেন আমরা অডিটের ভিতরে নিয়ে আসছি সেই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব এই চতুর্থ নাম্বার ক্লাসে। এবং সর্বশেষে এই এসইও অডিটের যে ফিল্ডগুলো আছে সেগুলোকে কন্টিনিউয়াস কিভাবে ইমপ্রুভমেন্টের মধ্যে নিয়ে যেতে হয়, হ্যাঁ, ভবিষ্যতে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এসইও অডিট রিপোর্টটাকে, যাতে আপনার আরো অ্যাট্রাকটিভ হয় ক্লায়েন্টসদের কাছে, সেই বিষয়গুলো আমরা শিখবো। এর পরবর্তীতে ওই যে অ্যাসাইনমেন্ট 3 এবং ডিসকাশন অন প্রবলেমস অফ প্রিভিয়াস ক্লাস, এরকম কিন্তু প্রত্যেকটা ক্লাসের লাস্টে 30 মিনিট কিন্তু ওই যে অ্যাসাইনমেন্ট এবং কোশ্চেন আনসার সেশন থাকবে, এটা প্রত্যেকটা ক্লাসেই থাকবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে পঞ্চম ক্লাস থাকবে অন পেজ এসইও টেকনিক্স। হ্যাঁ, অন পেজ এসইও টেকনিক্স এর ভিতরে আমরা থাকবে হচ্ছে পেইন পয়েন্টস ফেস বাই ক্লায়েন্টস ইফ নট পারফর্মিং অন পেজ এসইও। যদি অন পেজ এসইও না করা থাকে তাহলে কি ধরনের সমস্যা গুলো ক্লায়েন্ট ফেস করে, এই ধরনের বিষয়গুলোর আমরা একটা লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে অনেকে আছে, কিছু ক্লায়েন্ট পাবেন আপনার যারা এক্সপার্ট লেভেল, তারা তার প্রবলেমগুলো বলতে পারতেছে এবং টেন্টেটিভ সমস্যার কথাগুলো মানে সমস্যার সমাধানের কথাগুলো বলতে পারে। আবার কিছু ধরনের ক্লায়েন্ট পাবেন যারা শুধু আপনার সমস্যাগুলো বলতেছে, সমাধানগুলো জানে না। আবার কিছু ক্লায়েন্ট পাবেন যে ও সমস্যাই বুঝতেছে না, খালি বলতেছে যে ভাই আমার ওয়েবসাইটে ভালো পারফর্ম করতেছে না বা ওয়েবসাইট ভালো পারফর্ম করতেছে না। সুতরাং এই বিষয়গুলো কি কি ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা, যেগুলো অলরেডি আমরা এতদিন ফেস করেছি, সেগুলোর আলোকে কিছু কিছু প্রবলেম আপনাদের সামনে নিয়ে এসেছি এবং সেগুলো বিষয়ে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। স্টেপ বাই স্টেপ অন পেজ এসইও টেকনিকগুলো আমরা ইনশাল্লাহ দেখবো। হ্যান্ডস অন ট্রেনিং ইউজিং প্লাগ ইন ফর আর্টিকেল অর প্রোডাক্ট অন পেজ এসইও। আর্টিকেল বা প্রোডাক্ট অন পেজ এসইওর ক্ষেত্রে কিভাবে এসইও করতে হয় সেগুলো আমরা হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে আমরা দেখবো আসলে, ঠিক আছে। আর দেখবো হচ্ছে অন পেজ এসইও ফর রেসপন্সিভ ওয়েবসাইট। আমরা একটা ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট সম্পর্কে কার কার ধারণা আছে একটু কাইন্ডলি বলবেন প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, রেসপন্সিভ ওয়েবসাইট সম্পর্কে কারো ধারণা আছে? আমার আচ্ছা, রেসপন্সিভ ওয়েবসাইটটা হচ্ছে আসলে ডিভাইসের ভিজিবিলিটি ফ্রেন্ডলি ওয়েবসাইট। হ্যাঁ, আসলে ভিজিবিলিটি ফ্রেন্ডলি কি, ফ্রেন্ডলি স্ট্রাকচার কিভাবে করতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা এটা ইনশাল্লাহ আমরা শিখবো আর কি ক্লাস নাম্বার 5-এ। এরপরে চলে যাই আমরা ক্লাস নাম্বার 6, হ্যাঁ, কন্টেন্ট অপটিমাইজেশন ফর এসইও, যেটাকে আমরা বলতেছিলাম যে আসলে 2025 সালের থেকে যে ট্রেন্ডের উপরে সার্চ ইঞ্জিনগুলো বেশি গুরুত্ব দিচ্ছে রাদার দ্যান কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে।
আপনি কিওয়ার্ড ফিট করলেন, কন্টেন্ট ভালো না, তাহলে তো আপনাকে গুগল এখন আপনাকে সে ধরনের উপরে নিয়ে যাবে না। সুতরাং একটা কন্টেন্ট কিভাবে লিখতে হয়, হাই কোয়ালিটি এবং এনগেজিং কন্টেন্ট। হ্যাঁ, শুধু হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করলে হবে না। আপনি একটা কন্টেন্ট রেডি করলেন, সেটা পড়ে হয়তো দেখা যাচ্ছে যে যারা মানে শ্রোতা মানে পাঠক আছে তাদের দাঁত ভেঙে গেল। তো এই ধরনের কন্টেন্ট তৈরি করে তো ভাই আপনার আমার লাভ নাই, বরঞ্চ ক্ষতি, তাই না? আমার ওয়েবসাইটে ভিজিটর আসবে না। তো সুতরাং এমন ধরনের হাই কোয়ালিটির কন্টেন্ট রেডি করতে হবে, এবং সেগুলো কিভাবে রেডি করব সে বিষয়গুলোকে আলোকে আপনাদেরকে বিষয়গুলো শেখানো হবে। এবং ইউটিলাইজিং অফ কিওয়ার্ডস ন্যাচারালি উইদিন কন্টেন্ট, ন্যাচারালি কিভাবে কিওয়ার্ডগুলো আপনার ওই কন্টেন্টের ভিতরে ব্যবহার করব, বেস্ট প্র্যাকটিসেস ফর কন্টেন্ট ফরমেশন হয়েছে, যেমন লিস্ট, বোল্ড টেক্সট, ইমেজগুলো কিভাবে ব্যবহার করব সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা হয়েছে। এবং আর সবচেয়ে বেশি বিষয়টা যেটা বলতেছি যে কন্টেন্ট টাইপ অপটিমাইজেশন টেকনিক্স, এই 50টা টেকনিক আপনাকে দেখানো হবে আর কি। হ্যাঁ, দেখানো হবে যে এই 50টা টেকনিক কিভাবে অ্যাপ্লাই করে আপনার একটা ওয়েবসাইটের হাই কোয়ালিটি কন্টেন্ট রেডি করতে পারেন। এর পাশাপাশি আসবে কন্টেন্ট গ্যাপ, যেটা আমি আগে বলেছিলাম এর আগে, কিওয়ার্ড গ্যাপ। হ্যাঁ, এরপরে কন্টেন্ট গ্যাপ আর একটা বিষয় আসছে যেটা এখন সার্চ ইঞ্জিনগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং কন্টেন্ট ভার্সেস কিওয়ার্ড গ্যাপ, এই দুটোর ভিতরে তুলনা যেটা, সেটাও আমরা চলে আসছে। এরপরে হচ্ছে মিডিয়া ডাইমেনশনস অ্যান্ড সাইজেস ইন কন্টেন্ট, একটা কন্টেন্টের ভিতরে ইমেজের সাইজ কেমন হবে বা ডাইমেনশন কেমন হবে, বা ভিডিও থাকলে সেটা সাইজ বা ডাইমেনশন কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস 6-এ খুব ভালোভাবে ধারণা পাবো ইনশাল্লাহ। এরপরে আসেন ক্লাস 7-এ, যেটাকে আমরা বলেছি মিডিয়া এসইও, অপটিমাইজিং অফ ইমেজেস অ্যান্ড ভিডিওস ফর এসইও, ইমেজ অ্যান্ড ভিডিও এসইও রুলস, হ্যান্ডস অন ট্রেনিং থাকবে এটার উপরে। এটা কিন্তু অনেকে গুলায় ফেলে যে ইউটিউব এসইও কিনা, আসলে ইউটিউব এসইও ভিন্ন জিনিস, ওটা ইউটিউব এসইও আলাদা জিনিস। বাট একটা ওয়েবসাইটে কিভাবে আপনি একটা ভিডিও ফিট করবেন, সেটা সাইজ কেমন হবে, বা কোন সাইজের ভিডিও কোথায় ফিট করতে হবে, এই জিনিসগুলো কিন্তু, বা কোন ডাইমেনশনের ভিডিও কোথায় ফিট করতে হবে, এটা কিন্তু ওয়েবসাইটের পার্সপেক্টিভে এক ধরনের এসইও টেকনিক আলাদা, এবং ইউটিউব এসইও আলাদা। সুতরাং ইউটিউব এসইও বিষয়টা এটার সঙ্গে জড়িত না, ইউটিউব সম্পূর্ণ ভিন্ন বিষয় আর কি। তবে যারা এখানে উপস্থিত যারা ইউটিউব এসইও সম্পর্কেও যদি কারো কোনো আগ্রহ থেকে থাকে বা শেখার ইচ্ছা থেকে থাকে, সেক্ষেত্রে টেকফিউজারটির সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমাদের ইউটিউব এসইও আলাদা কোর্স আছে, যেটাতে আপনারা কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ, যদি প্রয়োজন মনে করেন আর কি। এরপরে আসেন আমরা 8ম ক্লাসে কি শিখবো, মোবাইল অপটিমাইজেশন অ্যান্ড পেজ স্পিড। মোবাইল অপটিমাইজেশন, মোবাইল ফ্রেন্ডলি যদি আপনার ডিভাইস না হয় এবং সেটার স্পিড যদি বেশি না থাকে, তাহলে কিন্তু আপনার সেই ওয়েবসাইটের প্রতি মানুষের গুরুত্ব কম থাকবে, এটাই স্বাভাবিক। এবং এখনকার ম্যাক্সিমাম প্রোডাক্টের অর্ডারগুলো আসে মোবাইল ফোন থেকে। সেই ক্ষেত্রে কিভাবে মানে ইম্পর্টেন্স অফ মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং বা টেকনিক্স অফ ওয়ার্ডপ্রেস সাইটস অ্যাজ মোবাইল ফ্রেন্ডলি, বা WP প্লাগইনস মানে ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউজেস অফ মোবাইল ফ্রেন্ডলি অপটিমাইজেশন, কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি, মানে ক্যাশিং প্লাগইন ইউজ করে বা ইমেজ অপটিমাইজেশন করে, সেই জিনিসগুলো আমরা এই ক্লাসে আত্মস্থ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আসেন 9 নম্বর যে ক্লাসটাতে থাকবে, সেটা হলো ইন্টারনাল লিঙ্কিং অ্যান্ড সাইট স্ট্রাকচার, যেটাকে আমরা বলি যে আগে যেন তেনভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হতো, এখন যেটা তৈরি করা হয় স্কাই স্ক্র্যাপিং টেকনিক ইউজ করা হয় ওয়েবসাইট বিল্ডিং এর ক্ষেত্রে, যেটা মোটামুটি সব আগে গুগল এটার উপর বেশি এমফেসাইজ করতো, এখন এর পাশাপাশি অন্যান্য সার্চ ইঞ্জিনেও কিন্তু এর প্রতি খুব গুরুত্ব দিয়েছে, যেমন বিং বলতে পারেন, বাইদু বলতে পারেন। হ্যাঁ, এই ধরনের যে সার্চ ইঞ্জিনগুলো আছে তারা কিন্তু খুব গুরুত্ব দিয়েছে এটার প্রতি। সুতরাং আপনার যেন তেন স্ট্রাকচার আলা ওয়েবসাইট নিয়ে গেলে আপনি মানে কি বলে ডেভেলপ করে নিয়ে যে আপনি সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন, সাব ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিন কিন্তু বলে দেবে যে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। সুতরাং সার্চ ইঞ্জিন এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার অনুযায়ী আপনাকে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে, এবং তার ভিতরে ইন্টারনাল লিঙ্কিং যেগুলো থাকবে সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো। সেটা হলো ইম্পর্টেন্স অ্যান্ড ওয়েজ অফ ইন্টারনাল লিঙ্কিং শিখবো, ইউজার ফ্রেন্ডলি সাইট স্ট্রাকচার যেটা স্কাই স্ক্র্যাপার টেকনিক কিভাবে কাজ করে এবং সেই অনুযায়ী কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয় সেটা আমরা সেটার বিষয়গুলো থিওরিটিক্যালি জেনে নেব, যার ফলে হবে কি যে আমার ওয়েবসাইটটা স্কাই স্ক্র্যাপার অনুযায়ী তৈরি হয়েছে কিনা সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। বেস্ট প্র্যাকটিস ফর ইউজিং
অ্যাঙ্কর টেক্সটেস আমরা দেখতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডু ফলো আর নো ফলো, এই বিষয়গুলো সম্পর্কে আমরা বেশি বুঝতে মানে বিস্তারিত জানতে পারবো। কারণ আমরা ব্যাকলিং যেগুলো থাকে সেগুলো কিন্তু ডু ফলো থেকেই নিয়ে আসার চেষ্টা করব। নো ফলোর ব্যাকলিং কিন্তু খুব একটা প্রমিজিং না, যেটাকে সার্চ ইঞ্জিন কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেয় না। এরপরে আসেন আমাদের 10 নম্বর যে ক্লাসটা, সেটাতে আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব টেকনিক্যাল এসইও ফর ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, টেকনিক্যাল এসইওর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলসগুলো ইউজ করা হয় সেই বিষয় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব, ধারণা নিব এই ক্লাসে। এরপরে sitemap.xml যে বিষয়টা আছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যখন ক্রলিং করে আর কি, ক্রলার যখন ক্রলিং করে, ক্রলিং করার পরে এসইআরপি যেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে আপনার যে ওয়েবসাইটের গুলো যে তথ্যগুলো দেয়, সেই জিনিসগুলো কিন্তু সাইটম্যাপ থেকে সে একটা ওয়েবসাইটের সাইটম্যাপ থেকে সে কিন্তু গ্রহণ করে আর কি। হ্যাঁ, তো সেই সাইট ম্যাপটা কিভাবে স্ট্রাকচার ওয়েতে থাকে এবং সাইট ম্যাপের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে সেগুলো আসলে আমরা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। আসলে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করব যে আসলে যেন আমরা ধরতে পারি, একটা সাইট ম্যাপ দেখে যেন ধরতে পারি যে আমাদের ল্যাকিংসটা কোথায় আছে। হ্যাঁ, সেই জিনিসগুলো একেবারে র হ্যান্ডে দেখার চেষ্টা করব। আসলে এই ধরনের বিষয়গুলো সচরাচর আপনি ইউটিউবে পাবেন না, এটা হচ্ছে মেইন সমস্যা। ওয়েবসাইট সাইট ম্যাপ এক্সএমএল গুলো আসলে শেখানো হয় না ওইভাবে। এরপরে আমরা robots.txt ফাইল সম্পর্কে জানতে পারবো, কিভাবে একটা robots.txt ফাইলের কমান্ডগুলো কোনটার মাধ্যমে কোনটাকে অ্যাকসেপ্ট করে, কোনটাকে অ্যালো করতেছে, কোনটাকে ডিসঅ্যালো করতেছে, কিভাবে আপনি এটা করতে পারবেন, কোন ইউজারকে স্পেসিফিক কোন ইউজারকে আপনি অ্যালো বা ডিসঅ্যালো করবেন কিনা, সেই ধরনের বিষয়গুলো আমরা robots.txt ফাইলের মাধ্যমে শিখতে পারবো। এবং রিজনস অফ ইউজিং robots.txt এই জিনিসগুলো শিখতে পারবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কিমা মার্কআপ, প্রোডাক্টস আর্টিকেলস যেটাই বলেন না কেন, মানে সার্ভিস বেস বা প্রোডাক্ট বেস যে মার্কআপ গুলো হয়, স্কিমা মার্কআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো শিখতে পারবো। এবং কিছু টেকনিক্যাল এসইও ইস্যুজ আছে যেগুলোর কারণে আমার ওয়েবসাইটটা বলা যায় যে ডাউনগ্রেডে চলে যায়। এই টেকনিক্যাল এসইও ইস্যুস যেগুলো কমন ইস্যুস যেগুলো আছে গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ 10ম ক্লাসে ধারণা পাবো। এরপর 11 ক্লাস বা 11তম যে ক্লাসটা আছে, এই ক্লাসটা হচ্ছে অফ পেজ এসইও এবং ব্যাকলিং স্ট্র্যাটেজিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটের ভিতরের না, এটা বাইরে থেকে আপনি কিভাবে ক্লায়েন্টকে আপনার দিকে আকর্ষিত করবেন সেই বিষয়গুলো এই ক্লাসে শেখানো হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি এলিমেন্টস অফ পেজ এসইও দেখানো হবে, ইম্পর্টেন্স অফ পেজ এসইও দেখানো হবে, ইম্পর্টেন্স অফ ব্যাকলিংস এখানে দেখানো হবে, হাই ডিএপিএ ব্যাকলিংস এর সাইট। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনার ওয়েবসাইটকে হাই ডিএপিএ রিলেটেড ব্যাকলিংগুলো পাবেন। এই ধরনের কিছু ওয়েবসাইটের লিস্ট আমরা দিব, যারা এই কোর্সের ভিতরে করবেন ইনশাল্লাহ তারা দেখতে পারবেন। হ্যাঁ, সেগুলো ফ্রিতেই আমরা দিব ইনশাল্লাহ, আপনারা সেগুলো কাজ করতে পারবেন। এসইও ব্যাকলিং সাইটস টাইপস, কি ধরনের ব্যাকলিং টাইপ হয়, এবং হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজিস অফ লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজিস যেগুলো কি সেগুলো আমরা দেখবো। অ্যানালাইজিং ব্যাক লিঙ্ক প্রোফাইলস কিভাবে করতে হয় সেগুলো দেখবো। আর সবচেয়ে মারাত্মক বিষয়, যেটা ক্ষতিকর বিষয় একটা ওয়েবসাইটের জন্য, টক্সিক ব্যাকলিংস এবং ওয়েস অফ রিমুভ ইট, এইগুলো আমরা শিখবো আর কি। টক্সিক ব্যাকলিং যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে আপনি 100% শিওর থাকেন আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিন নিচের দিকে ঠেলতে নিয়ে চলে যাবে, কারণ টক্সিক ব্যাকলিংকে আপনার সার্চ ইঞ্জিন খুব হার্মফুল মনে করে। এরপরে আসেন 12তম এবং সর্বশেষ যে ক্লাসটাতে, সেই ক্লাসটাতে আমরা শিখবো হচ্ছে লোকাল এসইও ফর ওয়ার্ডপ্রেস সাইটস। আপনার লোকাল এসইওর মাধ্যমে আপনার বিজনেসকে কিভাবে প্রেজেন্ট করবেন সেই বিষয়টা এর ভিতরে আলোচিত হবে, এবং সেটা গুগল বিজনেস প্রোফাইল সেটআপ থেকে শুরু করে অন্যান্য যে বিষয় লোকাল এসইও প্লাগইন আছে এবং অপটিমাইজেশনের বিষয় আছে, সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পেইড এবং ফ্রি লোকাল এসইও টুলসগুলো নিয়ে আলোচনা করব, এবং হাউ টু ইমপ্রুভ ইউর এসইও স্কিলস আফটার কোর্স কমপ্লিশন, সেই ধরনের একটা গাইডলাইন থাকবে। হ্যাঁ, আপনার এই কোর্সটা যে 12তম ক্লাসে শেষ হয়ে যাচ্ছে, এরপরেই কি সব শেষ? আপনি কি সব শিখে ফেললেন? বা আপনার ভবিষ্যৎ কিভাবে আপনার এই স্কিলটা আরো গ্রো করবেন সেই বিষয়ে আমরা একটা ইনশাল্লাহ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এরপরে আসেন এই কোর্সে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কি কি কন্ডিশন গুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সেই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করেন। আপনাকে হাই কনসেন্ট্রেশন থাকতে হবে, ক্লাসে একেবারে খুবই মনোযোগী থাকতে হবে, পেশেন্স এন্ড পেশেন্স।
আপনাকে ধৈর্য ধৈর্য এবং ধৈর্য ধরতে হবে। আমি কিন্তু গুরুত্ব দিয়েছি 3 বার, পেশেন্স কিন্তু একবার বলতে পারতাম। মানে ধৈর্য ধরতে হবে, মাস্ট নট ফিল বোরিং। আপনাকে বোরিং হলে হবে না, কারণ থিওরিটিক্যাল পার্টে অনেক আপনার বোরিং লাগলো যে দূর টেকনিক্যাল জিনিস দেখায় না কেন, খালি কথা বলতেছে, এগুলো দেখাচ্ছে আমার টেকনিক্যাল পার্ট। আরে ভাই, আপনার যদি থিওরিটিক্যাল ক্লিয়ার না থাকে আপনি টেকনিক্যাল পার্ট দেখেই বা কি করবেন? এক সময় তো দেখে যাবেন যে ঠিকই আটকাইছেন। আমি একটা ধরনের টেকনিক্যাল ইস্যুস দেখাই দেবো, সেটা যদি কিছুদিন পর আপডেট চলে আসে, তখন আপনার থিওরিটিক্যাল পার্ট শার্প না থাকলে আপনি টেকনিক্যাল পার্ট নিয়ে তো ধরা খেয়ে যাবেন, সেখান থেকে আগাইতে পারবেন না। সুতরাং আপনাকে বোরিং ফিল করা যাবে না। সেট আপ মাইন্ড টু ফর হিয়ারিং রিপিটেটিভ কন্টেন্টস। আসলে এসইওর এই কোর্সটার ভিতরে দেখবেন কিছু কিছু কন্টেন্ট আছে বারবার চলে আসবে, সেই বিষয়গুলোতে বারবার হয়তো আমাদের কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এইটা রিপিটেটিভ কন্টেন্ট শোনার মতো মন মানসিকতা আপনাকে থাকতে হবে। গিভ অপরচুনিটিস টু নিউবিজ। আপনি হয়তো বা স্কিলড হতে পারেন, আপনার হয়তো ভালো ধারণা থাকতে পারে এসইও সম্পর্কে, বা কম মানে মোটামুটি এক ধরনের ধারণা থাকতে পারে, কিন্তু আপনার এই ক্লাসে যারা একেবারেই নতুন, যাদের ধারণা নেই, তাদেরকে ভাই সুযোগ দিতে হবে, তাই না? তাদের প্রতি একটু নমনীয় থাকতে হবে। হ্যাবিচুয়েট উইথ হার্ড লার্নিং অফ কোর্স ম্যাটেরিয়ালস। এবং আমরা যে কোর্স ম্যাটেরিয়ালস গুলো দিব সেগুলো ভাই ভালোভাবে পড়াশোনা করতে হবে, সেগুলো নিয়ে একটু করতে হবে। 1 মাস তো ভাই জীবনের তো অনেক সময় অনেকভাবে কাটাইলে দেন, কিন্তু এই একটা মাস তো আপনি যে কোনো ভাবে কাটাতেই পারেন। না কাটাইয়ে ভাই আপনি একটু পড়াশোনা করলেন, একটু গবেষণা করলেন, একটা মাস শুধু এই কোর্সটার পিছনে দিলেন, দিয়ে দেখেন না কোনো উন্নতি কিছু করতে পারেন কিনা। এরপর যে বিষয়টা আছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি শুধু দেখেই গেলেন ক্লাসে, প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। হ্যাঁ, কারণ প্র্যাকটিস যখন আপনি করতে যাবেন তখন বিভিন্ন ধরনের এররগুলো আপনার চোখের সামনে আসবে, সেগুলো কিভাবে রিজলভ করবেন সেই জিনিসগুলো কিন্তু আপনি এটা এর প্র্যাকটিসের মাধ্যমে দেখতে পারবেন। তারপরে রিসার্চ রিসার্চ রিসার্চ, আপনাকে রিসার্চ করতে হবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে রিসার্চের প্রতি গুরুত্ব দিতে হবে, এবং আপনি কিভাবে কোথায় কি রিসার্চ করবেন সেই বিষয়গুলো আপনার এর মাধ্যমে আমরা আসলে গাইডেন্স দিয়ে দেবো। আগলি কমেন্টস ডিসকারেজ। এমন কোনো কমেন্ট করবেন না এবং এমন কোনো কথা বলবেন না যাতে অন্যরা ডিসকারেজ হয় বা ক্লাসের ভিতরে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়। হ্যাঁ, তো সুতরাং আমরা সবাই এখানে ম্যাচিউর, অন্তত বুঝুমান বয়সের মানুষজন আছি। আমরা এমন কোনো কমেন্টস বা এমন কোনো কথাবার্তা বলবো না যাতে অন্যরা ক্ষিপ্ত হয় বা অন্যরা ডিসঅনার্ড ফিল করে বা অন্যরা ডিসকারেজ হয়, এই ধরনের কথাবার্তা বলবো না। আর সাবমিট অ্যাসাইনমেন্টস অন টাইম, সময় মতো আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করার চেষ্টা করব, না হলে কিন্তু আসলে আমি বুঝতে পারবো না যে আপনারা কতটুকু কি শিখলেন। এরপর আছে LPR টেকনিক্স। এটা কিন্তু মডার্ন টেকনিক্স, L ফর লার্নিং, P ফর প্র্যাকটিসিং, আর ফর রিসার্চিং। যেটা আমি অলরেডি বলছি, আপনাকে শিখতেই হবে, আপনাকে প্র্যাকটিস করতেই হবে এবং আপনাকে রিসার্চ করতেই হবে। সুতরাং মডার্ন লার্নিং এর এই প্র্যাকটিসটা আপনাকে রাখতে হবে। এবং LPR এর যে কোন পার্টটা কতটুকু এটা আমি দেখে দিচ্ছি। লার্নিং আপনার 25% থাকতে হবে, প্র্যাকটিসিং 40% থাকতে হবে এবং রিসার্চের গুরুত্ব থাকবে 35%। সুতরাং বুঝে নেন এই 3টার রেশিও কেমন আর এই 3টার গুরুত্ব কেমন। আর এত কিছু করলে আপনার ভিশন কাভার করে গোলে পৌঁছাতে পারবেন। গোল থেকে যখন আপনি অ্যাকশনে যাবেন তখনই সাকসেসটা পাবেন। ঠিক আছে, এর আগে আপনার এই ধরনের কোনো কিছু পাওয়া কঠিন হয়ে যাবে। এরপরে আসেন, এত কিছু আমরা করব, আপনি কিছু বোনাস দিবেন না? হ্যাঁ, চাকরিতে মানুষ করে বোনাস তো পাই, তাই না? এত কষ্ট আপনারা 12টা ক্লাসে করবেন, তাহলে কিছু বোনাস জিনিস পাবেন। বোনাসের ভিতরে থাকবে ফরওয়ার্ডিং লেটার, ফরম্যাট থাকবে, আপনি ক্লায়েন্টকে কি ধরনের চিঠি দিবেন, অথবা মেইলের ফরওয়ার্ডিং লেটারটা কিরকম হবে, বডিতে মেসেজটা কেমন হবে, সেই ধরনের একটা ধারণা আপনারা পাবেন। এবং প্রজেক্ট প্রপোজাল ফরম্যাটস ইনক্লুডিং টেন্টেটিভ বাজেটস। একটা প্রজেক্ট প্রপোজাল যে পাঠাবেন, যে আপনি আসলে কাজের জন্য কত টাকা, কতদিনের জন্য কিভাবে ডিমান্ড করবেন, কেন ডিমান্ড করবেন, এই ধরনের জিনিসগুলো আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে। কিছু ফরম্যাট দেওয়া হবে, যার পরিপ্রেক্ষিতে আপনি আরো জিনিসগুলোকে ডেভেলপ করে ভবিষ্যতে আরো বলা যায় যে আপনার ক্লায়েন্টের প্রতি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারবেন। হ্যাঁ, কারণ প্রফেশনালিজম গ্রো, যারা হাইলি প্রফেশনাল ক্লায়েন্টরা তাদেরকেই খোঁজে। এরপরে আছে ইজি কন্ডিশনস। এই বোনাসগুলো পেতে গেলে কিছু কন্ডিশন আপনাদেরকে মানতে হবে। অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস, সব ক্লাসে উপস্থিত থাকতে হবে। সাবমিট অল দ্য অ্যাসাইনমেন্টস ইন টাইম, সময় মতো সব অ্যাসাইনমেন্ট দিতে হবে। এবং অ্যাটেন্ড অ্যান্ড পাস MCQ এক্সাম, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনার কি বলা যায় পাস করতে হবে। এটা আহামরি কিছু না ভাই, এমন কোনো কিছু না। যারা সবগুলো ক্লাস করবেন তারা ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন। এখন এই পর্যন্ত আমার সবকিছু ছিল। অত্যন্ত